তো আজকে হচ্ছে আমরা প্রবাবিলিটিটা শেষ দিব। আমাদের প্রবাবিলিটির জাস্ট কয়েকটা প্রবলেম বাকি ছিল বইয়ের লাস্টের দিকের, সো ওইগুলো করে আজকে ফিনিশিং দিব। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমরা বইয়ের, হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটা গতদিন করাইছি আমি। ওইটার ভিডিওর লিঙ্কটা গ্রুপে পোস্ট দেওয়া হয় নাই, তুমি প্লে লিস্টে গেলে পাবা। ওকে, আচ্ছা, তো আমরা এক্সারসাইজের 13-এর সি থেকে স্টার্ট করতেছি। ওকে, আমাদের জাস্ট 13-এর এ থেকে লাস্টের দিকে কয়েকটা ম্যাথ বাকি, আর এছাড়া বাকি সবই দেখা হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বলছে যে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর 3 পোস্টস ইন আ কমার্স ফার্ম। ইফ দ্য নাম্বারস অফ ক্যান্ডিডেটস অফ 3 পোস্টস আর 3, 4, 2 রেসপেক্টিভলি, then what is the probability of the candidate to be appointed in at least one of the posts? মানে 3টা পোস্ট আছে এরকম, আর এই পোস্টে অ্যাপ্লাই করছে 3 জন, এই পোস্টে অ্যাপ্লাই করছে 4 জন, এই পোস্টে অ্যাপ্লাই করছে 2 জন। তো একজন ক্যান্ডিডেট সে 3টাতেই অ্যাপ্লাই করছে, মানে সে এই প্রথম 3 জনের মধ্যেও আছে। আচ্ছা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে নাকি কেটে কেটে যাচ্ছে একটু বলো তো। হ্যালো, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, সো এই একজন মানুষ এই 3 জনের মধ্যেও আছে, এই 4 জনের মধ্যেও আছে, আবার এই 2 জনের মধ্যেও আছে। সো বলছে অ্যাটলিস্ট যে কোনো একটাই তার সিলেক্টেড হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত। সে 3টাতেই অ্যাপ্লাই করছে, তো অ্যাটলিস্ট একটাই সিলেক্ট হওয়া মানে যে কোনো একটাই হবে, অথবা যে কোনো 2টাই হবে, অথবা যে কোনো 3টাই হবে। সো ওইভাবে আমরা বের করতে পারি আলাদা আলাদা, অথবা আর একটা সহজ কাজ যেটা করতে পারি, আমরা এখানে কমপ্লিমেন্টারি প্রবাবিলিটি ইউজ করতে পারি। দ্যাট ইজ ওই ক্যান্ডিডেটটা কোনো পোস্টেই অ্যাকসেপ্টেড হয় নাই, সো সেইটার প্রবাবিলিটি কত, দেন 1 থেকে আমরা সেটা মাইনাস করব। সো 1 মাইনাস ফার্স্ট পোস্টে তার না সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি কত। দেখো, ফার্স্ট পোস্টে সে সহ 3 জন আছে, সো তার সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/3। সো না সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস 1/3। দেন সেকেন্ড পোস্টে, মানে ফার্স্টেরটাতেও টিকবে না, অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডটাতেও টিকবে না। সেকেন্ডটায় তার টেকার চান্স হচ্ছে 1/4, তো না টেকার চান্স হচ্ছে 1 মাইনাস 1/4। আর থার্ডটাতেও তার না টেকার চান্স হচ্ছে হাফ। সো এখান থেকে যেটা আসে সেটাই 2/3 ইন্টু 3/4 ইন্টু হাফ। সো অ্যান্সার হচ্ছে 3/4। সো যে কোনো একটাই অ্যাটলিস্ট তার অ্যাকসেপ্টেড হওয়ার চান্স হচ্ছে 3/4। ঠিক আছে, এটা হচ্ছে 13-এর এ নাম্বার। সহজ ম্যাথ, এরকম একটা ম্যাথ মনে হয় আগে করাইছিলাম। আচ্ছা, তো 13-এর এর পর আমি এটা যারা লেটে আসছো দেখো, আমি এরপর 13-এর সি করাই। আচ্ছা, একটু ওয়েট। সো আমাদেরকে এখানে বলছে যে ইন অ্যান ইলেকশন দ্য প্রবাবিলিটি অফ ABCD বিং ইলেক্টেড, 4 জন ক্যান্ডিডেট আছে, সো তাদের এক একজনের প্রবাবিলিটি হচ্ছে 0.4, 0.3, 0.2, 0.1। এখন বলছে ইফ ইমিডিয়েটলি বিফোর দ্য ইলেকশন সি উইথড্রস হিজ ক্যান্ডিডেচার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য সাকসেস অফ দি রিমেইনিং ক্যান্ডিডেটস। 4 জন ক্যান্ডিডেট ছিল, তো ওর প্রবাবিলিটি ছিল উইনিংয়ের 0.4, ওর হচ্ছে 0.3, ওর হচ্ছে 0.2, ওর হচ্ছে 0.1। সেইখানে আমার এখানে একটু নয়েজ আসতেছে খুব, যাই হোক একটু পর থেমে যাবে। আচ্ছা, তো এখন বলছে যে ইলেকশনের ঠিক আগে আগে যদি সি তার ক্যান্ডিডেচার উইথড্র করে তখন বাকিদের প্রবাবিলিটি কত। তো এই ম্যাথটা অনেকভাবে করা যায়। তুমি যদি একটু কমন সেন্স খাটায় করো তাহলে হচ্ছে এরকম যে ও 0.2 ছিল, মানে 4 জনের টোটাল সাম ছিল কত, 1, তাই না? সবার টোটাল প্রবাবিলিটির সামটাই হচ্ছে 1। সো ও যখন উইথড্র করবে ওর এই প্রবাবিলিটিগুলা এখানে ডিস্ট্রিবিউট করে দিয়ে যাবে, অ্যান্ড ঠিক ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে না, সে এভাবে ডিস্ট্রিবিউট করবে যে যত রিচ বা যার প্রবাবিলিটি যত বেশি সে তাকে তত বেশি দিয়ে যাবে। মানে
এই প্রপোর্শনে 4:3:1 এই প্রপোর্শনে সে এ বি আর ডিকে তার এই 0.2 প্রবাবিলিটি বা তার এই লাখটা সে এখানে ডিস্ট্রিবিউট করে দিয়ে যাবে। সো এখানে এ এর তখন প্রবাবিলিটি হবে, দেখো 0.4 তো তার আগে থেকে ছিলই, আর এখন দেখো তার এই যে 0.2, এই 0.2 এর আমরা 4:3:1 প্রপোর্শন করব, কারণ 0.4:0.3:0.1 হচ্ছে 4:3:1। সো ওকে হচ্ছে আমার এখানে টোটাল কত, তিনটা রেশিওর 4, 3, 7, 1, 8, 8-এর 4 হচ্ছে ওকে দিতে হবে। সো এইভাবে আমরা লিখতে পারি। সো এটা আসে কত, 0.5। দেন বি ইজ ইকুয়াল টু, বি এর প্রবাবিলিটি হবে এখন 0.3 প্লাস 0.2 ইন্টু 3/8, কারণ টোটাল প্রপোর্শনের মধ্যে ওর কন্ট্রিবিউশন হচ্ছে 3, সো 3/8। সো এখান থেকে আমাদের আরেকটা রেজাল্ট আসবে, এটা একটু তোমরা ক্যালকুলেট করবা। আর পি অফ ডি হবে 0.1 প্লাস 0.2, তার 1/8 ওকে দিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড তুমি দেখবা যে তিনটার সাম আসছে 1, মানে আবারও তিনটার সাম আসছে 1। আচ্ছা আমি ক্যালকুলেট করে এখানে লিখে দিই, 0.3 প্লাস 0.2 ইন্টু 3/8, এটা হচ্ছে 0.375, আর আরেকটা হচ্ছে 0.1 প্লাস 0.2 ইন্টু 1/8, এটা হচ্ছে 0.125, ঠিক আছে। সো এইভাবে ম্যাথটা করা যায়। দেখো সি যখন তার ক্যান্ডিডেটচার উইথড্র করছে সবার প্রবাবিলিটি একটু বেড়ে গেছে, স্বাভাবিক। একজন যদি ক্যান্ডিডেট কমে যায় তখন অবভিয়াসলি সবার উইনিং চান্স বাড়ে। এখন এই ম্যাথটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে আমরা এইভাবে অ্যাজিউম করতে পারি যে সবার প্রবাবিলিটি তো এখন চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো আগে হচ্ছে সবার প্রবাবিলিটির সাম ছিল 1, প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ বি, সরি এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ ডি ইকুয়ালস হচ্ছে 1। বাট এরপর যখন উইথড্র করবে সবার প্রবাবিলিটি আমরা কি বলতেছি, চেঞ্জ হয়ে যেতেছে। সো আমি সেটাকে পি প্রাইম এ বললাম, মানে চেঞ্জড প্রবাবিলিটি, দেন পি প্রাইম বি বললাম, আর পি প্রাইম ডি বললাম, অ্যান্ড এইগুলোর সামও হবে 1। ওকে, সো প্রথমে ছিল হচ্ছে 0.4 প্লাস 0.3 প্লাস 0.2 প্লাস 0.1। ওকে, আর আমরা একটা জিনিস একটু গেস করতে পারি, একজন যদি উইথড্র করে যার আগে থেকেই প্রবাবিলিটি বেশি, অবভিয়াসলি তার প্রবাবিলিটি আরও বেশি বাড়বে। মানে এটা অবভিয়াসলি এমন হবে না যে একজন উইথড্র করলে আরেকজনের প্রবাবিলিটি কমে গেছে, সেটা তো হবেই না। প্লাস যে আগে থেকে একটু বেশি উইনিং পজিশনে ছিল সে আরও বেশি উইনিং পজিশনে যাবে। সো আমরা অ্যাজিউম করতে পারি যে প্রত্যেকের প্রবাবিলিটি হচ্ছে, নিউ প্রবাবিলিটি হচ্ছে তার আগের প্রবাবিলিটির একটা মাল্টিপল বা একটা তোমার মানে আগের প্রপার্টিটার একটা কনস্ট্যান্ট মাল্টিপল, 0.4 ইন্টু এক্স, মানে আগের প্রবাবিলিটিটার প্রপোর্শনাল হবে। সো তার চেঞ্জ প্রবাবিলিটি হবে 0.4 ইন্টু এক্স, মানে আমি এখানে চেঞ্জড প্রবাবিলিটিটা 0.4 ইন্টু এক্স ধরছি, ঠিক আছে। দেন তোমার পি প্রাইম অফ বি এটা হবে 0.3x, আর পি প্রাইম অফ ডি হবে 0.1x। এই সামটা এখন হচ্ছে 1। সো এখান থেকে আমরা বলতে পারি যে 0.4 প্লাস 3 প্লাস 1, 0.8x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো এক্স ইজ ইকুয়াল টু 1/0.8। সো এক্সের ভ্যালু পেয়ে গেলা, অ্যান্ড এই এক্সের ভ্যালু যদি তুমি এইখানে আবার বসাও, মানে এই জায়গাগুলোতে বসাও, তাহলে তুমি এই চেঞ্জড প্রবাবিলিটিগুলো পাবা যে পি প্রাইম এ ইজ ইকুয়াল টু, আমি অ্যাজিউম করছি 0.4x, হুইচ ইজ 0.4 ইন্টু 1/0.8। দেন পি প্রাইম বি হচ্ছে 0.3 ইন্টু 1/0.8। এইভাবে তুমি এই সেম ভ্যালুগুলোই পাবা, ঠিক আছে। সো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে তুমি নিজে প্রত্যেকটাকে ওই একই রেশিওতে ডিভাইড করে দিবা, মানে ডিস্ট্রিবিউট করে দিবা, অথবা তাদের সবার প্রবাবিলিটিটা যে চেঞ্জ হয়ে একটা মানে মাল্টিপল হবে সেইটা ধরে দেন ওইটা সমান 1 লিখে এখান থেকে এক্সের ওই মাল্টিপল, মানে ওই মাল্টিপলের যে কনস্ট্যান্টটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করতেছো সেইটা ভ্যালুটা বের করবা, দেন তুমি সবার চেঞ্জ প্রবাবিলিটি এইভাবে বের করতে পারো।
ওকে, সো এটা সিম্পল আইডিয়া। এরপর আমরা এখানে ডি নাম্বার ম্যাথটা দেখি। আচ্ছা, ডিতে বলছে যে এ সেলসম্যান সেলস আ থিং টু দ্য ইচ কাস্টমার টু অফার 70%। আচ্ছা, এই লাইনটা পরে হয়তো বোঝা যাচ্ছে না, বাট কথা হচ্ছে যে যে কোনো একটা কাস্টমারের কাছে একটা অবজেক্ট সেল করে দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 70%। ওকে, নেচার্স অফ কনজিকিউটিভ কাস্টমার্স আর নট ইফেক্টিভ। ইফ টু কাস্টমার্স এ অ্যান্ড বি এন্টার ইন টু দ্য শপ, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য থিং বি সোল্ড টু দ্য কাস্টমার এ অর দ্য কাস্টমার বি? মানে একটা শপ আছে, যেই শপের শপকিপার হচ্ছে যে কোনো একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট 70% প্রবাবিলিটিতে সেল করে। মানে 100 বার যদি কেউ কিনতে আসে, মানে ওই লোকটা যদি 100 বার কিনতে আসে, 70 বার সে বিক্রি করার জন্য রাজি, 30 বার সে বিক্রি করার জন্য রাজি না, এরকম তার মাইন্ডসেটটা এরকম 70%। তো এখন বলছে যে এই দোকানে যদি দুইটা কাস্টমার একসাথে ঢুকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুজন যদি একসাথে ঢুকে, তখন ওই যে প্রোডাক্টটা যে কোনো একজনের কাছে সেল হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত? ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, ওই প্রোডাক্টটা কিন্তু সে অ্যাট দ্য সেম টাইম দুইজনের কাছেই বেচতে পারবে না। ঠিক আছে, এখানে এ থিং যেহেতু বলছে, একটা বস্তুর কথা বলতেছে, তোমার বুঝতে হবে যে অবজেক্টটা যে কোনো একজন কিনবে, হয় এর কাছে বেচবে অথবা বির কাছে বেচবে। সো তোমার প্রবাবিলিটি হবে এরকম যে প্রবাবিলিটি দ্যাট দ্য থিং ইজ সোল্ড টু এ and at the same time the thing is not sold to B plus the thing or মানে এটা হচ্ছে or the thing will be sold to B and not to A। এটা কিন্তু ইউনিয়ন করলে হবে না, অনেকে কিন্তু ভুল বুঝে যে এখানে বলছে or, এখানে বলছে কাস্টমার এ অর কাস্টমার বি, সো আমি এটাকে ইউনিয়ন করব, বাট এটা কিন্তু ইউনিয়ন করলে কাজ করবে না, কারণ ইউনিয়নে তোমার এমন একটা কেস আছে যেখানে দুইজনই এই প্রোডাক্টটা পাবে, বাট দুইজনের কাছে ও বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে ইউনিয়ন, মানে ভেন ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই, বা এই যে অরটা আরও ভালোভাবে যদি বলি, এটা হচ্ছে ওই যে আইসিটিতে তোমরা এক্সঅর পড়ছো না, এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, যে কোনো একজন 1 আর একজন 0। ওকে, দুইজনই 1 হইতে পারবে না। তো এখানে এই যে ভেন ডায়াগ্রাম দিয়ে যদি দেখাই, ইউনিয়ন মানে হচ্ছে অর অ্যান্ড বোথ, মানে এরকম যে ইদার এ অর বি অর বোথ, এটা হচ্ছে ইউনিয়ন। আর এক্সক্লুসিভ অর যেটা, বা শুধু এই যে এইসব কেসে, মানে এটা কোশ্চেন পরে তোমার বুঝতে হবে এখানে কোন অরটা মিন করতেছে। এইখানে হচ্ছে ইদার এ অর বি বাট নট বোথ, মানে এই তাদের মধ্যে ইন্টারসেকশনটা নাই, যে কোনো একজন, হয় এ অর বি। সো এটার ক্যালকুলেশনটা আমরা এইভাবেও করতে পারি, আর তুমি দেখো ভেন ডায়াগ্রাম থেকে বোঝা যায় এটা হচ্ছে আসলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মাইনাস probability of A union B minus probability of A intersection B। ঠিক আছে, ওকে, সো তুমি এইভাবে করতে পারো। সো আমি দুইভাবেই করে দেখাবো। তো এখানে probability of A হচ্ছে A এর কাছে সেল করে দেওয়ার চান্স হচ্ছে 70% অ্যান্ড B এর কাছে সেল না করার চান্স হচ্ছে 30%, প্লাস এটাও 70% ইন্টু 30%। সো অ্যান্সারটা হচ্ছে তোমার 0.7 ইন্টু 0.3 প্লাস 0.7 ইন্টু 0.3, এটা হচ্ছে 0.42। ঠিক আছে, আর তুমি যদি এইভাবে করো যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি, সেম ভ্যালু পাবা, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, বাট ওটা আরও একটা আছে, সো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে। ওকে, সো প্রবাবিলিটি অফ এ হচ্ছে 0.7, প্রবাবিলিটি অফ বিও হচ্ছে 0.7 মাইনাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি দুইজনের কাছেই সেল করব, সেটা হচ্ছে 0.7 স্কোয়ার, রাইট? সো এটা যদি ক্যালকুলেট করো, এটাও 0.42। ঠিক আছে, এটা কিন্তু বইয়ে আনসারটা ভুল আছে, এটা 0.42 হবে, এটা আমাদের সময় ভুল ছিল, এখনও ভুল আছে। এটা তুমি যদি কোশ্চেন ব্যাংক দেখো বইয়ের, তখন ওইখানে দেখবো এটা 0.42 আছে। ঠিক আছে, আচ্ছা, মানে ওইখানে ওরা ধরছে যে এটা হচ্ছে দুইজনের কাছেই সেল হবে, মানে
অরটাকে ওরা ইউনিয়ন ধরছে। তুমি যদি এটার ইউনিয়নটা বের করো তাহলে দেখবা এটা আসে হচ্ছে তোমার 0.91, মানে তখন এই টুটা থাকবে না, ঠিক আছে, বা এই মাইনাসটা থাকবে না। তুমি ওইটা করলে দেখবা ওইটা 0.91 আসছে, বাট এটা কিন্তু বইয়ে ভুল আছে। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এই ম্যাথটা তো করাইছিলাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 53 ফ্রাইডেজ ইন আ লিপ ইয়ার। ওকে, একটা লিপ ইয়ারে 53টা ফ্রাইডে, যেমন 2020 একটা লিপ ইয়ার ছিল, তো ওইটায় 53টা ফ্রাইডে থাকবে কিনা এটা তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারো, ক্যালকুলেট তো করতেই পারবা, বাট তুমি প্রবাবিলিটিটা বের করতে পারো যে কত, সেটা হচ্ছে 2/7। ওকে, তুমি যদি র্যান্ডমলি 7টা বছর নাও, খুব চান্স আছে 7টা লিপ ইয়ার নাও, চান্স আছে 2টার মধ্যে 53টা ফ্রাইডে থাকবে। ওকে, আচ্ছা, এরপর 15 নাম্বার। আচ্ছা, এখানে বলছে ফেভারেবল অপরচুনিটি অফ অ্যান ইভেন্ট ইজ 4:3, মানে বুঝাইছে যে কোনো একটা ঘটনা ঘটার ফেভারে অপরচুনিটিটার রেশিও হচ্ছে 4:3, মানে তুমি যদি 7বার একটা ওই ইনসিডেন্টটা করো তখন ওই ঘটনাটা ঘটার চান্স আছে 4বার, আর না ঘটার চান্স আছে 3বার, মানে এই 4জন হচ্ছে ফেভারে আছে, 3জন হচ্ছে অ্যাগেনস্ট আছে। ওকে, আর অ্যান্ড আনফেভারেবল অপরচুনিটি অফ আনাদার ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মানে এটা হচ্ছে একটা ইভেন্টের ব্যাপারে বলছে, আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যেটার এই বি এর সাথে কোনো কানেকশন নেই, সেইটার জন্য আনফেভারেবল অপরচুনিটি, মানে হচ্ছে এবার রেশিওটা উল্টাভাবে দেওয়া, মানে 2:3, এইটা হচ্ছে ওর আনফেভারে আছে, মানে এটা হচ্ছে ওর আনফেভারেবল অপরচুনিটি, দ্যাট ইজ এই ইনসিডেন্টটা হবে না, সেটার চান্স আছে 2, মানে 5বার করলে তার মধ্যে 2বার এটা হবে না, আর 3বার এটা হবে। ওকে, আমি ক্রস আর রাইট দিয়ে বুঝাচ্ছি কোনটা হবে আর কোনটা হবে না। ওকে, প্রথমটার ক্ষেত্রে যেহেতু ফেভারেবল অপরচুনিটি বলে তারপর রেশিওটা দিছে, তোমার বুঝতে হবে যে এই রেশিওটা এমন যে 7বার করলে 4বার হবে, 3বার হবে না। আর পরেরটার জন্য যেহেতু আনফেভারেবল বলছে, তোমার বুঝতে হবে যে 2:3 দিয়ে বুঝাইছে 5বার করলে 2বার হবে না আর 3বার হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে আনফেভারেবল বলছে, এখানে যদি বলতো এটা ফেভারেবল অপরচুনিটি তাহলে তুমি আবার বলতে যে 2বার হবে, 3বার হবে না। আচ্ছা, এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য হ্যাপেনিং অফ অ্যাটলিস্ট এনি ওয়ান অফ দি ইভেন্টস, অ্যাটলিস্ট যে কোনো একটা। সো অ্যাটলিস্ট যে কোনো একটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এভাবে করতে পারো। দেখো এই ম্যাথটা কয়ভাবে করা যায়। একটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মানে এ হবে অর বি হবে অর বোথ হবে, ঠিক আছে। সো প্রবাবিলিটি অফ এ মানে এ হবে, প্লাস প্রবাবিলিটি অফ বি, বিও হবে, মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, দুইটাই হবে। ওকে, তো এইগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো আমাদের যদি ডিপেন্ডেন্সি থাকতো তখন কিন্তু এই এ ইউনিয়ন বি বের করতে গেলে আমরা একটু ঝামেলায় পড়তাম, বাট এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আমার এটা তেমন কোনো ঝামেলা হবে না। এখানে এ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে যেহেতু 7বারের মধ্যে 4বার হবে, সো এটা হচ্ছে 4/7, প্লাস বি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 3/5, আর বোথ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/7 ইন্টু 3/5। সিন্স ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, তাদের ইন্টারসেকশন হচ্ছে তাদের দুইজনের প্রবাবিলিটির প্রোডাক্ট। সো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখি, 29/35। এইভাবে করতে পারো, অর তুমি ভেঙে ভেঙে করতে পারো যে অ্যাটলিস্ট একটা হবে, মানে এরকম হইতে পারে যে এ হবে অ্যান্ড বি হবে না, অর বি হবে অ্যান্ড এ হবে না, অর এ অ্যান্ড বি বোথ হবে। আচ্ছা, এটাও সেম রেজাল্ট দিবে যে এ হওয়ার চান্স হচ্ছে 4/7 অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বি না হওয়ার চান্স হচ্ছে 2/5, প্লাস বি হওয়ার চান্স হচ্ছে 3/5 অ্যাট দ্য সেম টাইম এ না হওয়ার চান্স হচ্ছে 3/7, প্লাস এ আর বি দুইটাই হওয়ার চান্স হচ্ছে 4/7 ইন্টু 3/5। ক্যালকুলেট করি, এটাও 29/35 আসে। মানে দুইটা অ্যাপ্রোচে চিন্তা করতে পারো,
একটা হচ্ছে ডিরেক্টলি ইউনিয়ন আর এইভাবে, ঠিক আছে। এটা যে আসলে ইউনিয়ন মানে ইউনিয়নটাই কিন্তু আসলে এটাই বোঝায় যে আসলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, সেটাকে তুমি এইভাবে যেভাবে দেখতে পারো যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি। সিমিলারলি তুমি এইভাবে লিখতে পারো যে নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ, আচ্ছা এটা নাম্বার অফ দিয়ে হবে না, কারণ এটা তো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি না, ঠিক আছে। আমরা তো প্রবাবিলিটির জন্য মাল্টিপ্লিকেশন রুল আনি, এটা প্রবাবিলিটি লেখো, তো একটু ভুল লিখছি। probability of A into probability of B complement, okay, plus probability of B into probability of A complement plus probability of A into probability of B. Both are the same statements, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা সেম জিনিস মিন করে, এটা আর এটা। আচ্ছা, তো এইভাবে করতে পারো। আর একটা সহজ অ্যাপ্রোচ হচ্ছে যে যেহেতু অ্যাটলিস্ট একটা বলছে, সো তুমি এইভাবে চিন্তা করতে পারো দুইটার একটাও হবে না, দেন ওয়ান থেকে ওইটা মাইনাস করে দিলাম, ওয়ান মাইনাস এও হবে না ইন্টু বিও হবে না। সো ওয়ান মাইনাস এ হবে না, সেটার চান্স হচ্ছে 3/7, আর বি হবে না, সেটার চান্স হচ্ছে 2/5, এটাও 29/35। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এরপর একটা দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো 16-এর এ আর বি। এই দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ, সো একটু ভালো করে খেয়াল করো। এখানে আমাদেরকে বলছে দেয়ার আর 3 চিলড্রেন ইন আ ফ্যামিলি অ্যান্ড ওয়ান অফ দেম ইজ অ্যাটলিস্ট আ বয়, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 2 বয়েজ ইন দ্য ফ্যামিলি। ওকে, একটা ফ্যামিলিতে 3টা চিলড্রেন আছে, ধরো তাদের নাম হচ্ছে এ বি সি, অ্যান্ড বলছে ওয়ান অফ দেম ইজ অ্যাটলিস্ট আ বয়, একজন ছেলে আছে এর মধ্যে অ্যাটলিস্ট, বা 3জনই হতে পারে, 2জনও হতে পারে, বাট একজন আছেই। এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 2 বয়েজ ইন দ্য ফ্যামিলি। ওকে, দেয়ার আর 2 বয়েজ ইন দ্য ফ্যামিলি। তো এটা কিভাবে অ্যাপ্রোচ করব? তো এখানে আমাদেরকে 3টা চিলড্রেনের কথা বলছে। সো কি কি কেস হইতে পারে? কেস হইতে পারে যে ও হচ্ছে বয়, ও হচ্ছে মানে 3জনই বয়, মানে 8টা কেস হইতে পারে, তাই না? 3টাই বয়, মানে এখানে হচ্ছে তোমার প্রত্যেকটার জন্য তোমার 2টা করে অপশন, জি আর বি লেখা, ঠিক আছে। প্রত্যেকটার জন্য জি আর বি লিখতে পারবা। সো তোমার অপশন হচ্ছে প্রত্যেকের জন্য 2টা করে। সো তুমি এইখানে যদি সবার জেন্ডার লিখতে চাও তাহলে তোমার অ্যাকচুয়ালি কয়টা কেস আসবে? 2 × 2 × 2 দ্যাট ইজ 8। ওকে, এখন আমি জানতে চাই এই কয়টা, বাট এখানে বলছে যে অ্যাটলিস্ট একটা ছেলে আছেই। ওকে, সো অ্যাটলিস্ট একটা ছেলে যদি থাকে তখন তোমার আর 8টা কেস হবে না, কেস একটু কমে আসবে। একটু চিন্তা করে দেখি কয়টা কেস হবে তখন। যদি এই কথাটা না থাকতো তাহলে 8টা কেস হতো, ঠিক আছে। সো আমাদেরকে এখানে এটা বের করতে হবে যে অ্যাটলিস্ট এ বয় এরকম কয়টা কেস আছে। সো এরকম কেস আছে 7টা। কেন? কারণ হচ্ছে দেখো একটা কেসেই 3জনই হচ্ছে মেয়ে। সো 8টা কেসের মধ্যে একটা কেসে হচ্ছে 3জনই মেয়ে, সো ওইখানে অ্যাটলিস্ট একটা ছেলেও নাই। সো আমার টোটাল কেস হবে 7টা। আর কয়টা কেসে 2টা ছেলে আছে, মানে এটা একদম ম্যানুয়ালি করতেছি, ঠিক আছে। এটা তুমি কাউন্টিং দিয়েও করতে পারবা, সমস্যা নেই, ওটাও দেখাবো। আর তোমার এখানে এটা হচ্ছে টোটাল কেস, এটা হচ্ছে টোটাল কেস। আর 2টা ছেলে আছে এরকম কেস কয়টা হতে পারে? সো তুমি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে এরকম 3টা বক্স, ঠিক আছে, 3টা বক্স, এক্স্যাক্টলি 2টা ছেলে আছে। সো তুমি চিন্তা করতে পারো 2টা বি আর একটা জিকে 3টা বক্সের ভিতরে কয়ভাবে পারমুটেশন করা যায়, দ্যাট ইজ 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো তোমার ফেভারে আছে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে তাহলে প্রবাবিলিটি। 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3, সো অ্যান্সার হচ্ছে 3/7। ওকে, সো আমি আরেকবার রিপিট করতেছি। বলছে দেয়ার আর 3 চিলড্রেন ইন আ ফ্যামিলি
and one of them is at least a boy. Find the probability that there are 2 boys in the family. So just এরকম যে probability that there are exactly 2 boys divided by probability there is at least 1 boy. So probability না, এটা হচ্ছে নাম্বার অফ এক্স্যাক্টলি, মানে কয়টা কেসে এক্স্যাক্টলি 2টা ছেলে আছে আর কয়টা কেসে এক্স্যাক্টলি অ্যাট লিস্ট 1 বয় আছে। সো আমার এই 2টা ছেলে আছে সেটা এই যে এইভাবে বের করলাম। তুমি দুইটা বি আর একটা জিকে যেই কয়ভাবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারো সেই কয়টা কেসেই আসলে 2টা করে ছেলে আছে। সো সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই অ্যাট লিস্ট 1 বয়। সো অ্যাট লিস্ট 1 বয় আছে মানে হচ্ছে আমার টোটালটা থেকে 3টাই মেয়ে, এই কেসটা সাবট্র্যাক্ট করতে হবে। সো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 আর টোটাল কেস হচ্ছে আমার 2 × 2 × 3 দ্যাট ইজ 2 × 2 × 2 দ্যাট ইজ 2 কিউব মাইনাস 3টাই মেয়ে আছে এরকম কেস আছে একটাই, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে একদম ওইভাবে লিখি 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার হচ্ছে 3/7। ওকে, কার কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে যাই। 16 বি, এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। দেখো বিতে আমাদেরকে বলছে a team consisting of at least 1 male student out of 5, at least 1 female student out of 3 and at least 1 teacher out of 2 is to be formed. Find the probability that the team contains at least 4 male students, at best 2 female students and 2 teachers. Okay, তো 5টা ছেলে আছে এখানে, 5 মেল, তারপর হচ্ছে 3 ফিমেল আছে আর হচ্ছে 2 টিচার্স আছে। সো তোমাকে বলছে একটা টিম বানাইতে হবে যেখানে অ্যাটলিস্ট 1 মেল যাবে, এখান থেকে অ্যাটলিস্ট একজনকে নিবা, এখান থেকে অ্যাটলিস্ট একজনকে নিবা আর এখান থেকে অ্যাটলিস্ট একজনকে নিবা। ওকে, আর এখানে বলছে যে এইভাবে তুমি ধরো, এইভাবে অল পসিবল টিম তুমি ফর্ম করবা যে অ্যাটলিস্ট 1 মেল, অ্যাটলিস্ট 1 ফিমেল, অ্যাটলিস্ট 1 টিচার। সো এইভাবে যত টিম ফর্ম করা যায়। বলছে যে সেই টিমগুলো থেকে যদি আমি একটা, মানে ওই টিম যেই টিমটা ফর্ম করব সেটার প্রবাবিলিটি কত, যে সেখানে অ্যাটলিস্ট 4 মেল স্টুডেন্টস আছে, অ্যাট বেস্ট 2 ফিমেল স্টুডেন্টস আছে, মানে হাইয়েস্ট 2টা ফিমেল স্টুডেন্ট আছে আর এক্স্যাক্টলি 2টা টিচার আছে। ওকে, সো এইভাবে চিন্তা করতে হবে যে প্রবাবিলিটি একদম বেসিক রুল যে তোমার ফেভারে কয়টা আছে আর টোটাল কয়টা কেস আছে। সো তোমার ফেভারে আছে এই যে এই কেসটার কাউন্ট, ঠিক আছে, যে 4 মেল, অ্যাটলিস্ট 4 মেল স্টুডেন্টস, অ্যাট বেস্ট 2 ফিমেল স্টুডেন্টস আর এক্স্যাক্টলি 2 টিচার। এইভাবে তুমি টিমটা কয়ভাবে ফর্ম করতে পারো। সো তোমার এইখান থেকে হচ্ছে 5 জন থেকে 4 জনকে নিতে হবে অ্যাটলিস্ট। ওকে, সো তুমি এইভাবে করতে পারো যে তুমি 5 জন থেকে 4 জনকে নিলা, অর যেহেতু অ্যাটলিস্ট বলছে তুমি 5 জনের 5 জনও নিতে পারো, 5C5। সো আমার ছেলে চুজ করা শেষ, ইনটু দেন 3টা ফিমেল থেকে তোমার অ্যাট বেস্ট 2টা ফিমেল, দ্যাট ইজ হাইয়েস্ট 2 জন। দ্যাট ইজ তোমার এখানে তুমি চাইলে 0টা নিতে পারো, বাট 0টা এখানে আমি লিখতে পারবো না কারণ আমার টোটাল স্যাম্পল স্পেসে তো 0-র কেসটা নাই। এই জায়গাটা অনেকে ভুল করে যে অ্যাট বেস্ট 2 ফিমেল স্টুডেন্টস মানে হচ্ছে আমি 3 জন থেকে 0 জন নিব, অর 3 জন থেকে 1 জন নিব, অর 3 জন থেকে 2 জন নিব। ঠিক আছে, এইটা অনেকে ভুলভাবে লেখে, বাট এটা কিন্তু ট্রু না। কারণ দেখো তোমার হচ্ছে স্যাম্পল স্পেসের মধ্যে থাকতে হবে। তোমার স্যাম্পল স্পেসে টোটাল কেস এরকম কোনো কেস নাই যেখানে তুমি 0টা ফিমেল নিতে পারবা। তোমাকে বলেই দিছে অ্যাটলিস্ট একজনকে নিতেই হবে। সো এইখানে কিন্তু এই জিনিসটা হবে না। ওকে, এর জন্য আমি আগে লিখলাম দেন মুছলাম, কারণ এই ভুলটা অনেকেই করে, খেয়াল থাকে না যে এখানে আসলে তো অ্যাটলিস্ট একটা ফিমেল নিবই। তো এখানে আমার ফেভারে আছে যেটা, সেটা হচ্ছে আমি একজন নিতে পারি অর হাইয়েস্ট 2 জন নিতে পারি। আর এক্স্যাক্টলি 2 টিচার নেওয়ার ওয়ে হচ্ছে 2টা টিচার থেকে 2 জনকেই নিব, দ্যাট ইজ 2C2। আর আমার টোটাল কেস কয়টা? টোটাল কেস হচ্ছে যে আমি 5টা মেল স্টুডেন্ট থেকে
অ্যাটলিস্ট একজনকে নিব। সো এটাকে তুমি 5C1 থেকে 5C5 পর্যন্ত লিখতে পারো, আর শর্টে এইভাবে লিখতে পারো যে প্রত্যেকের জন্য দুইটা অপশন, যে ইদারটাকে ইনক্লুড করবো আর করবো না। সো অ্যাটলিস্ট একজন যেহেতু বলছে, তাহলে আমার এই 2 টু দি পাওয়ার 5টা কেসের মধ্যে একটা কেস আছে যেখানে আমি কোনো মেল স্টুডেন্টকেই ইনক্লুড করি নাই। সো সেটাকে আবার সাবট্রাক্ট করে দিব। সিমিলারলি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, আর এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1। ওকে, অর ধরো তুমি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 না লিখে, মানে একটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখে দেখাই। এটাকে এইভাবে লিখতে পারো যে 3C1 or 3C2 or 3C3। দেখছো তোমার স্যাম্পল স্পেসে কিন্তু এই 3C0 কেসটাই নাই, এর জন্য আমরা উপরে ওইটাও লিখিনি। সো এটাকে ক্যালকুলেট করলে কত আসে দেখি। 5C4 প্লাস 5C5 হচ্ছে 6, 3C1 প্লাস 3C2 হচ্ছে 9, 2C2 হচ্ছে 1, এটা ইনটু হবে এগুলো, সরি। আর নিচে আসে 31 ইন্টু 7, একটু ওয়েট, হ্যাঁ, আর আসে হচ্ছে এটা মাল্টিপ্লাই, আর একটা আসে হচ্ছে 3। সো এটাকে তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কত আসবে? 18/217 কেন আসলো? একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই, আমার মেবি ভুল গেছে ক্যালকুলেশনে। At least 4 male into at best 2 female, 3C1 plus 3C2 into 2C2 divided by 2 to the power 5 minus 1 into 2 to the power 3 minus 1 into 2 square minus 1। এটা 12/217 আসবে। এখানে একটু ক্যালকুলেশনে ভুল গেছে, তুমি এটাকে যদি টাইপ করো এটা 12/217 আসবে। ওকে, কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আমরা এরপর 17 নাম্বারটা দেখি। আচ্ছা, 17 আমাদেরকে বলছে write down the sample space of 2 dice thrown simultaneously if the reading of first dice equals x and the reading of second dice equals y, find the probabilities that p of x equals y। মানে দুইটা ডাইসে সেম রিডিং আসবে। সেকেন্ডটা বলছে যে ফার্স্টের ডাইসটাই হচ্ছে সেকেন্ড ডাইসটা ডাবল আসবে। থার্ডটায় বলছে দুইটার রিডিংয়ের সামের ভ্যালুটা 7 থেকে গ্রেটার অর ইকুয়াল হবে। আর ফোর্থটায় বলছে যে দুইটার সাম 7 হবে। সো এই প্রবাবিলিটিগুলো বের করতে বলছে। আমি দুইটা ডাইস একসাথে থ্রো করব। সো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস ওয়াই। ওকে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস ওয়াই। সো আমি এই ম্যাথগুলো খুব সহজে যেভাবে করি সেটা হচ্ছে আমি দুইটা বক্স চিন্তা করি যে আমি এখানে দুইটা ডাইসের রেজাল্ট লিখতেছি। সো এই বক্সটাকে আমি কয়ভাবে ফিল আপ করতে পারি? 6 ভাবে। ফার্স্টের ডাইসটায় 6টা রেজাল্ট আসতে পারে, 1 2 3 4 5 6। আবার এখানেও 6টা রেজাল্ট। সো আমার টোটাল আউটকাম হচ্ছে 6 × 6। আর আমার ফেভারে আছে কয়টা? সেটা হচ্ছে এক্স ইকুয়ালস ওয়াই, মানে দুইটাতে সেম ভ্যালু লিখবো। মানে তুমি দুইটাতেই 1 লিখবা, অর দুইটাতেই 2 লিখবা, অর দুইটাতেই 4 লিখবা, এরকম। তার মানে হচ্ছে তুমি 6টা নাম্বারের যে কোনো একটা চুজ করতেছো অ্যান্ড দেন ওইটাকেই দুই ঘরে লিখে দিচ্ছ, তাই না? তুমি 6-এর মধ্যে 1 চুজ করলে
দুইটাতেই 1 লিখবা। 6 এর মধ্যে ধরো 4 চুজ করলা, তখন তোমার দুইটাতেই 4 লিখবা। সো তোমার সেইটা করতে পারো তুমি 6C1 ওয়েতে। 6টা নাম্বার থেকে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটাকে চুজ করা যায় 6C1 ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে 1/6। সেকেন্ড কোশ্চেনে বলছে যে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু ওয়াই। সো অ্যাগেন আমার টোটাল আউটকাম হচ্ছে 6 × 6 আর x ইকুয়ালস টু ওয়াই, এইটার ফেভারে কয়টা কেস আছে? সো দেখো দুইটা নাম্বার লিখতে হবে, তাই না? এইখানে একটা আর এইখানে একটা। সো দুইটা নাম্বার লিখতে হবে। এখন চিন্তা করে দেখো যে যেই নাম্বারটা ছোট, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু যেহেতু 2y, সো এখানে অবভিয়াসলি y কি ছোট, রাইট? এটা ধরো x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x ফার্স্ট ডাইসের রিডিং, এটা হচ্ছে সেকেন্ড ডাইসের রিডিং। এখন যেই নাম্বারটা ছোট সে কত থেকে কতর মধ্যে হইতে পারবে? 1 থেকে 3, তাই না? 4 হইতে পারবে না, কারণ যদি 4 হয় তখন 4 2 আর 8 চলে আসতে হবে এখানে, বাট সেটা তো পসিবল না। সো আমার y এর জন্য পসিবল হচ্ছে 1 2 3। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আসলে y এর জন্য আমি এই তিনটা নাম্বারে যে কোনো একজনকে চুজ করব। যদি 1কে চুজ করি তাহলে এখানে আসবে 2, যদি 2কে চুজ করি তখন এখানে আসবে 4, যদি 3কে চুজ করি তখন এখানে আসবে 6। সো আমার ফেভারে আছে হচ্ছে এই তিনটা নাম্বার। এই তিনটা নাম্বার থেকে আমি যদি যে কোনো একটাকে চুজ করি তাহলে এটা একটা ভ্যালিড কেস হয়। সো এখানে আসে 3/6², দ্যাট ইজ 1/12। ওকে, দেন থার্ডটা দেখো। থার্ডে বলছে যে x প্লাস ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস 7 হবে। সো আমার টোটাল কেস হচ্ছে 6 × 6 আর ফেভারে কয়টা আছে? সো ফেভারে আছে, তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে 1-এর সাথে 6 অ্যাড করলে 7 হয়, রাইট? এটা একটা কেস। সো আমি একটু নোট ডাউন করি, এটা অত টাফ করে চিন্তা করার দরকার নেই, যেহেতু ছোটো নাম্বার আমরা এটা এমনিতেই ম্যানুয়ালি বের করে ফেলি যে 1 + 6 হচ্ছে 7। এগুলো এখানে লিখবা যে 1 + 6 হচ্ছে 7, দেন 2 এর সাথে অ্যাকচুয়ালি 5 অ্যাড করলে 7 হয়, আর 2 এর সাথে হচ্ছে 6 অ্যাড করলে 8 হয়। সো আমার তো দুইটাই ভ্যালিড, কারণ বলছে 7-এর থেকে লার্জার অর ইকুয়াল হলেই হবে। ওকে, তারপর 3 এর জন্য দেখো 4 অ্যাড করলে হয়, 5 অ্যাড করলে হয়, 6 অ্যাড করলেও হয়। মানে এইটা হচ্ছে x এর ভ্যালু, এই পাশেরটা হচ্ছে y এর ভ্যালু। সো x এর ভ্যালু যদি 3 3 3 হয়, y এর ভ্যালু 4 5 6 হইতে পারে, সমস্যা নেই, কারণ তখন ইচ কেসে তুমি 7-এর সমান অর লার্জার ভ্যালু পাবা। সো তুমি অলরেডি প্যাটার্নটা ধরে ফেলছো আই গেস, যে আসলে এইখানে তোমার x ইজ ইকুয়াল টু 1 এর জন্য কেস একটা, x ইজ ইকুয়াল টু 2 এর জন্য কেস দুইটা, x ইজ ইকুয়াল টু 3 এর জন্য কেস তিনটা। সো প্রত্যেকের জন্য কেস হচ্ছে ওই কয়টাই, মানে x এর ভ্যালু যত কেস হচ্ছে ওই কয়টা। মানে তোমার এখানে টোটাল তাহলে কেস কয়টা হবে? 1 + 2 ... 6, তাই না? এই হচ্ছে একটা কেস, এই হচ্ছে দুইটা কেস, এই হচ্ছে তিনটা কেস। সেরকম 1 + 2 + 3 ... 6। সো 1 থেকে 6 পর্যন্ত কত, সাম কত? 6 × 7/2, দ্যাট ইজ 21। ওকে, এভাবে দেখাইলাম, কারণ যদি বড় থাকে তখন তো তুমি ম্যানুয়ালি সব করতে পারবে না। তোমার ওইখানে একটু এরকম এখান থেকে তুমি এমনিতেই এটা খুবই কমন সেন্স বুঝতেই পারবা যে আসলে 1-এর সাথে 6 অ্যাড করলে 7, এরপর 2 এর সাথে 2টা নাম্বার, 3 এর সাথে 3টা নাম্বার। সেরকম যদি ধরো 100টাও থাকে তাহলে হচ্ছে প্রথমের জন্য একটা কেস, 2 এর জন্য 2টা কেস, 3 এর জন্য 3টা, 100টার জন্য 100-এর জন্য 100টা কেস। সো সাম হবে তখন 1 থেকে 100 পর্যন্ত। সো ওইভাবে দেখাইলাম যে যেই নাম্বারটাই থাকুক ওই 1 থেকে ওই পর্যন্ত ন্যাচারাল নাম্বারের সাম আর কি। সেটা আসে 21। সো 21/36 হচ্ছে 7/12। আচ্ছা, এরপর 4 নাম্বার, প্রবাবিলিটি অফ x + y = 7। এটা 21 হচ্ছে, দেখো আমাদের এখানে বলছে যে দুইটা নাম্বারের সাম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 7 হবে। সো তুমি একটু এটা নোট ডাউন করো যে কোন কোন কেসে এটা হয়। ধরো এই প্রথমটা হচ্ছে x আর পরেরটা হচ্ছে y এর জন্য। সো 1, x এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু 6 লিখতে পারো, তখন সামটা 7 আসে। ওকে, একটাই কেস, 1 x = 1 এর জন্য কেস হচ্ছে একটা।
দেন এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য দুইটা কেস, 2 এর সাথে 5 অ্যাড করতে পারো আর 6 অ্যাড করতে পারো, মানে ওয়াই এর ভ্যালু 5 আর 6 হইতে পারে, তখন সামটা 7 আর 8 আসবে। সো 2 এর জন্য দুইটা কেস। সো এরকম চলতে থাকলে 6 এর জন্য কয়টা কেস আসবে? 6টা। 6 + 1, 6 + 2, 6 + 3 ... 6 + 6। সো এখানে একটা কেস, এখানে দুইটা কেস, 3 এর জন্য 3টা কেস, 4 এর জন্য 4টা কেস, 5 এর জন্য 5টা কেস আর 6 এর জন্য 6টা। সো তোমার টোটাল কেস কয়টা? 1 থেকে 6 পর্যন্ত সাম, which is 21, আর টোটাল হচ্ছে 6 স্কয়ার। আচ্ছা, এরপর বলছে যে দুইটার সাম 7 কেন, কখন হবে? ঠিক আছে, দুইটার সাম 7 হওয়ার প্রবাবিলিটি কত? সো দুইটার সাম 7 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, মানে টোটাল কেস হচ্ছে অনলি 6টা। দেখো, জাস্ট 1 এর সাথে 6 অ্যাড করলে 7 হয়, 2 এর সাথে 5, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, 5 এর সাথে 6 আর 6 এর সাথে 1, রাইট? মানে দুইটা নাম্বারের সাম কয়ভাবে 7 হইতে পারে? দুইটা ন্যাচারাল নাম্বারের সাম। ওকে, সো এইভাবে ম্যানুয়ালি কাউন্ট করতে পারো। আর ওই যে লাস্ট দিন বলছিলাম যে তুমি এরকম 7টা চিন্তা করো, আইডেন্টিক্যাল অবজেক্ট, আর এখানে তোমার দুইটা সেপারেটর বসাইতে হবে। সরি, দুইটা না, একটা সেপারেটর বসাইতে হবে। যেখানে একটা সেপারেটর বসাবো ওইটাই তোমার একটা সলিউশন। যেমন তুমি যদি এখানে একটা সেপারেটর বসাও, তাহলে এটা হচ্ছে আসলে বোঝাচ্ছে 1 + 6। তারপর তুমি যদি এইখানে একটা সেপারেটর বসাও, 2 + 5, 3 + 4, 4 মানে এটা খুবই স্মল কেস, এমনিতেই গোনা যায়, বাট তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে ফাঁকা স্লট আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো 6টার মধ্যে যে কোনো একটা স্লট চুজ করতে হবে। সো 6C1। আর যদি ওইভাবে চিন্তা করতে প্রবলেম হয়, ম্যানুয়ালি কাউন্ট করো যে 7কে কয়ভাবে যোগফল আকারে লেখা যায়। সো অ্যান্সার হচ্ছে 1/6। ওকে, কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, 20-র এ নাম্বার দেখাই। এটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। এটা হচ্ছে একটা বায়াসড ডাইসের ব্যাপারে ম্যাথ। ওকে, একটা ডাইস হচ্ছে আমরা কি নর্মালি আনবায়াসড ধরি, যে এখানে কোনো ধরনের পার্শিয়ালিটি নাই, এখানে এটা ট্রুলি র্যান্ডম, কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই, বাট এই ডাইসটা হচ্ছে একটা বায়াসড ডাইস। এখানে বলছে ডাইস ইজ টাইড উইথ আ পিস অফ স্ট্রিং, মানে এটার সাথে একটা সুতা পেঁচানো হয়েছে, so that the probability of the happening of even number is twice that of the happening of an odd number. ওকে, আমি একটা ডাইসকে এমনভাবে বায়াস করছি, মানে তার সাথে সুতা পেঁচায় তাকে কোনোভাবে ভারী টারি করছি, এর জন্য যেটা দেখা গেছে যে এখন একটা ইভেন নাম্বার পড়ার প্রবাবিলিটি অড নাম্বার পড়ার প্রবাবিলিটি থেকে ডাবল হয়ে গেছে। আগে তো 50-50 ছিল, তাই না? যে ইভেন নাম্বার 2, 4, 6 এই তিনটা আসার প্রবাবিলিটি ছিল 1/2, আর 1, 3, 5 আসার প্রবাবিলিটি ছিল হচ্ছে 1/2। বাট এখন বলছে যে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটিটা টুয়াইস হয়ে গেছে। সো এখন বলছে ইফ এ বি দ্য ইভেন্ট হ্যাপেনিং লেস দ্যান 4 ফর টসিং ওয়ান্স, ফাইন্ড পি অফ এ। আমি এই ম্যাথটা দুইভাবে করে দেখাবো, ঠিক আছে? দুইটা সুন্দর অ্যাপ্রোচ আছে, দুইভাবেই করতে পারো। মানে একটা হচ্ছে ট্রিভিয়াল, যেটা তুমি ইউজুয়ালি তোমাকে অন্যরা করাবে বা গাইডে পাবা বা যে কোনো সময় যেটা ফেস করবে, আর আরেকটা হচ্ছে একটু অন্যরকম, মানে আমি নিজে যেভাবে চিন্তা করলে কমফর্ট ফিল করি। আচ্ছা, এখানে বলছে যে একটা ডাইস হচ্ছে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটিটা এখন টুয়াইস অফ অড নাম্বার আসার প্রবাবিলিটি। তো এখন বলছে একটা ইভেন্ট আছে যেটা হচ্ছে এ, এই ইভেন্টটা হচ্ছে 4 থেকে লেস নাম্বার আসার প্রবাবিলিটি। সো এটা কি হবে? অবভিয়াসলি প্রবাবিলিটি অফ 1, মানে 1 আসার প্রবাবিলিটি, অর 2 আসার প্রবাবিলিটি, অর 3 আসার প্রবাবিলিটি এর সাম। সো এটার ভ্যালু বের করতে বলছে, মানে আমার এইটা বের করতে হবে। ওকে, সো এখন তোমাকে বলে দিছে যে ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি এখন হচ্ছে অড নাম্বার আসার প্রবাবিলিটির ডাবল। আর তুমি এটাও জানো যে দুইজনের প্রবাবিলিটির সাম অবভিয়াসলি 1 হবে, রাইট? সো এখান থেকে কি লেখা যায় যে 3 probability of odd number equals 1, সো probability of odd number এটা হচ্ছে 1/3। এটা কমন সেন্স এমনিতেও,
যে এখন এটা ডাবল হয়ে গেছে, সো অড নাম্বার আসার প্রবাবিলিটি হচ্ছে 1/3 আর ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি হচ্ছে 2/3। ওকে, আচ্ছা, তো 1 আসার প্রবাবিলিটি কত? ওকে, 1 আসার প্রবাবিলিটি কত? সো তুমি চিন্তা করো 1 হচ্ছে একটা অড নাম্বার, তো একটা অড নাম্বার আসবে সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/3, আর তার মধ্যে আবার 1 আসবে, আচ্ছা দাঁড়াও, একটা অড নাম্বার আসবে তার প্রবাবিলিটি হচ্ছে 1/3, আর তার মধ্যে আবার একটা 1 আসবে। অড নাম্বার আছে কি কি? 1, 3, 5, তো সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/3 প্লাস প্রবাবিলিটি অফ 2। প্রবাবিলিটি অফ 2 হচ্ছে যে একটা ইভেন নাম্বার আসবে সেটার প্রবাবিলিটি ইনটু তার মধ্যে থেকে আবার 2 আসবে। ইভেন নাম্বার হচ্ছে 2, 4, 6, তো তার মধ্যে থেকে 2 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/3। ওকে, আর প্রবাবিলিটি অফ 3 বোঝায় যে একটা অড নাম্বার আসতে হবে ফার্স্ট অফ অল। সো একটা অড নাম্বার আসার প্রবাবিলিটি হচ্ছে তোমার 1/3, আর তার মধ্যে আবার 3 আসার প্রবাবিলিটি হচ্ছে 1/3। ওকে, সো এখান থেকে অ্যান্সারটা কত আসে? 4/9। এই অ্যাপ্রোচটা বুঝতে কারো প্রবলেম আছে? আচ্ছা, তো এখন কারো যদি এটাতে একটু সন্দেহ থাকে যে আমি কেন 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ধরো একটা আনবায়াসড কয়েনের জন্যই ধরো, তখন তো এগুলো হাফ হয়, তাই না? অড আর ইভেন আসার প্রবাবিলিটি হাফ হাফ হয় না? ওই সময় একটু অ্যাড করে দেখো তো এটা কত আসে। এটা আসবে হচ্ছে 3/6, দ্যাট ইজ হাফ, যেটা আমাদের নর্মাল রেজাল্টের সাথে মিলে, যে 6টার মধ্যে 1 or 2 or 3 আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ। ওকে, যদি এটা একদম পারফেক্টলি আনবায়াসড হইতো। ওকে, তো আমি এটাকে আবার আগের মতো করে দিই। এইটা একটা অ্যাপ্রোচ, বাট আমার এই অ্যাপ্রোচটার থেকেও আরেকটা অ্যাপ্রোচ যেটা বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এরকম যে তুমি একটা ডাইসকে বায়াস করছো, তাই না? সো তোমার নর্মালি একটা ডাইস কেন 1/6 প্রবাবিলিটি থাকে সব সাইডে? কারণ ডাইসটা হচ্ছে একটা পারফেক্ট কিউব, সো তুমি এর জন্য ধরে নাও যে সবার এটা হচ্ছে 1/6 করে। বাট এখন যেহেতু এটাকে বায়াস করছো, সো তুমি তোমার ইমাজিনেশনটাকে একটু চেঞ্জ করো। তুমি তাহলে এভাবে চিন্তা করো যে এটা একটা এখন আর কিউব নেই, এটা হচ্ছে এখন, আগে তো 6টা সাইড ছিল, তাই না? আগে ছিল হচ্ছে 6টা সাইড, বাট এখন ইভেন নাম্বারগুলোর প্রবাবিলিটি ডাবল হয়ে গেছে। মানে আগে হচ্ছে নাম্বারগুলো ছিল 1, 2, 3, 4, 5, 6। তোমাকে যদি আমি বলি যে এখানে ইভেন নাম্বারগুলোর তুমি প্রবাবিলিটি ডাবল করো, সো তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো যে এখানে এক্সট্রা একটা একটা করে ইভেন নাম্বার অ্যাড করে দিতে পারো। মানে ইভেন যারা, তারা দুইটা দুইটা করে থাকবে, তাহলে দেখো ওদের প্রবাবিলিটি কিন্তু এখন ডাবল ডাবল। মানে তুমি এখন এটাকে আর কিউব না চিন্তা করে এটাকে একটা, আচ্ছা এখানে 4, এই 5-এর নিচে হবে, এটা 6-এর নিচে হবে। সো তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এটা এখন আর একটা কিউব নাই, এটা হচ্ছে একটা 9 পলিগন, ঠিক আছে? 9 বাহু বিশিষ্ট একটা বহুভুজ, মানে একটা 9টা সাইডওয়ালা একটা কমপ্লেক্স শেপ। ওকে, ইউনিফর্ম কমপ্লেক্স একটা শেপ, 9 সাইডওয়ালা, যেখানে 2টা সাইডে 2 লেখা আছে, 2টা সাইডে 4 লেখা আছে, 2টা সাইডে 6 লেখা আছে। মানে যারা ইভেন তাদেরকে আমি দুইবার লিখছি। এইটা হচ্ছে একটা বায়াসিং, ঠিক আছে? আর এগুলো হচ্ছে একবার করেই আছে, কারণ দেখো এখানে আসলেই কিন্তু এখন 2 এর প্রবাবিলিটি, মানে একটা যে কোনো একটা অড নাম্বারের থেকে একটা ইভেন নাম্বার আসার প্রবাবিলিটি ডাবল। যেমন 2 এর প্রবাবিলিটি এখন কত? এখানে ওর ফেভারে আছে 2, মানে 2টা, আর টোটাল আছে হচ্ছে 9। আর 1-এর জন্য চিন্তা করো, 1 আছে একবারই আর টোটাল আছে 9। সো আমার এটা কিন্তু এখন এটার থেকে ডাবল। সো আমি এইভাবে চিন্তা করি যে তোমার এখানে যখনই বায়াসিং করতে বলছে, আমি এই ইভেন নাম্বারগুলোকে দুইবার করে লিখছি। তো এখন লেস দ্যান 4 আসার প্রবাবিলিটি কত? সো লেস দ্যান 4 আসার নাম্বার, লেস দ্যান 4 নাম্বার কী কী আছে? 1 আছে, 2 আছে, এই আরেকটা 2 আছে, 3 আছে। সো আমার টোটাল হচ্ছে 4, আর টোটাল কেস কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো অ্যান্সার 4/9। তুমি যেভাবে চিন্তা করো আর কি।
ওকে, সো কারো এইটা বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, সো আমি এর পরে ম্যাথটায় যাই। সো আমাদের অলমোস্ট শেষ, আর কয়েকটা ম্যাথ দেখাই দেন শেষ করব। আচ্ছা, এখানে বলছে 10 students of a school appear at the junior scholarship examination. Assume that all of them have equal probabilities of securing and not securing scholarship. মানে সবার 50-50 চান্স আছে যে সে স্কলারশিপ পাবে অথবা পাবে না। একটা স্কুল থেকে 10 জন জেএসসি এক্সাম দিছে, সবার 50-50 চান্স যে সে ইদার স্কলারশিপ পাবে আর পাবে না। তো বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ সিকিউরিং স্কলারশিপ বাই 3 স্টুডেন্টস অনলি। 10 জনের মধ্যে ঠিক 3 জন স্কলারশিপ পাবে, বাকিরা পাবে না। সো দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে তুমি ওই টোটাল ইভেন্ট আর ফেভারে ইভেন্ট এটা চিন্তা করতে পারো। টোটাল ইভেন্ট হচ্ছে 10টা স্টুডেন্ট, ঠিক আছে, 10টা স্টুডেন্ট এরকম, প্রত্যেকের জন্য 2টা করে তার রিপোর্ট কার্ডে 2টা রেজাল্ট আসতে পারে, ইদার সে স্কলারশিপ পাইছে অর পায় নাই। সো প্রত্যেকের জন্য 2টা অপশন, 2 2 2 এরকম, মানে 2 টু দি পাওয়ার, টোটাল আমার কেস হতে পারে কয়টা, 2 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে টোটাল কেস। আর ফেভারে আছে কয়টা? ফেভারে আছে হচ্ছে এই 10 জন থেকে যে কোনো 3 জনের রিপোর্ট কার্ডে আমি মানে স্কলারশিপ পাইছে এটা লিখবো, আর বাকি 7 জনের রিপোর্ট কার্ডে আমি লিখবো স্কলারশিপ পাই নাই। সো সেটাকে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে সিম্পলি 10C3, মানে আমি 10 জন থেকে যে কোনো 3 জনকে চুজ করলাম যে তোমরা স্কলারশিপ পাইছো, অর 10 জন থেকে যে কোনো 7 জনকে চুজ করলাম যে তোমরা স্কলারশিপ পাও নাই। অর চুজ করা দিয়ে যদি না বুঝো তাহলে চিন্তা করো এইভাবে, যে যে কোনো 3 জনের রিপোর্ট কার্ডে তুমি লেখছো যে ও স্কলারশিপ পাইছে, মানে লেখছো যে এস, আর বাকিরা যারা পায় না ওদের রিপোর্ট কার্ডে লেখা এফ। সো এইভাবে চিন্তা করতে পারো 3টা এস আর 7টা এফকে কয়ভাবে পারমুটেশন করা যায়, 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই অ্যাপ্রোচে করা যায়। অর আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে তুমি 10 জন থেকে যে কোনো 3 জনকে চুজ করলা, অ্যান্ড তাদের 3 জনেরই স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি কত, হাফ করে, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, অ্যান্ড বাকি 7 জন তোমার স্কলারশিপ পায় নাই, সেটার প্রবাবিলিটি কত, 1 মাইনাস হাফ 1 মাইনাস হাফ, এরকম 7 বার, তাই না? সো এরকম যে 10C3 ইন্টু হাফ টু দি পাওয়ার 3 ইন্টু 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 3, মানে আমি যে কোনো 10 জনকে চুজ করলাম, সেই 10 জনের সেই 3 জন 10 জনের মধ্যে যে কোনো 3 জনকে চুজ করলাম, 3 জনের 3 জনই স্কলারশিপ পাওয়ার প্রবাবিলিটি হাফ টু দি পাওয়ার 3, অ্যান্ড বাকি 7 জনকে তো আর চুজ করা লাগবে না, ওরা তো অলরেডি চোজেন। যদি তোমার তারপর ওইটা লিখতে ইচ্ছা করে লিখতে পারো যে 7 জন থেকে 7 জনকে চুজ করলাম অ্যান্ড তারা কেউই স্কলারশিপ পায় নাই, এটার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 7, অর সিম্পলি 10C3 বাই 2 টু দি পাওয়ার 10। মানে একটা জিনিস অনেকভাবেই তুমি চিন্তা করে লিখতে পারো, বেটার হচ্ছে সবভাবেই ট্রাই করা। ওকে, তাহলে তোমার মানে কোনোটার ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না যে এই অ্যাপ্রোচে মিলে না নাকি, মানে সবভাবেই অ্যাকচুয়ালি মিলবে তুমি যদি ঠিক মতো চিন্তা করতে পারো। আচ্ছা, তো এখানে প্রবাবল স্টেপসের কয়েকটা ম্যাথ আছে। আমি যেহেতু তোমরা অনেকেই নিউ স্টুডেন্ট আছো, তো পারমুটেশন কম্বিনেশন যেহেতু আমি পড়াই নেই তোমাদের, তো আমি এর জন্য এখান থেকে কয়েকটা ওরকম ম্যাথ করাই দিচ্ছি, ঠিক আছে? 20 এ নাম্বার, একটু লেংদি ক্লাস নেই, আর 10-15 মিনিট এ কয়টা হয়ে যাবে, তারপর আমরা ক্লোজ দিব। আচ্ছা দেখো, তো সেটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমাদেরকে বলছে যে এ নাম্বার অফ 2 digits will be formed with the digits 2 4 7 3 8 9. If no digit is repeated in a number, find the probability that the number will be even. আমি একটা নাম্বার ফর্ম করব ইউজিং 2 4 7 9 3 8, কোনো নাম্বারের কোনো ডিজিট রিপিট হবে না। বলছে যে প্রবাবিলিটি কত যে এই নাম্বারটা ইভেন। ওকে,
সো তুমি এভাবে বের করবা যে টোটাল কয়টা নাম্বার ফর্ম করতে পারো আর টোটাল কয়টা ইভেন নাম্বার ফর্ম করতে পারো। সো টোটাল কয়টা নাম্বার ফর্ম করা যায়, এখানে 6টা ডিজিট, সো 6 ফ্যাক্টোরিয়াল। আর ইভেন নাম্বার কয়টা ফর্ম করা যায়, সো এরকম 6টা বক্স আঁকো, লাস্ট ডিজিট উইল বি ইভেন, লাস্ট ডিজিট উইল বি 2 or 4 or 8। সো এখানে তোমার 3টা অপশন আছে, ধরো আমি 4কে বসাইলাম, তাহলে এরপর থাকে হচ্ছে 1 2 3 4 5, সেই 5টাকে এখানে অ্যারেঞ্জ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল মেথড। সো 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3, সেটা হচ্ছে হাফ। ওকে, দেন পরের কোশ্চেনে যাই। এটাই বলছে নাম্বার অফ 2 digits will be formed with the digits। আচ্ছা, এটা তো একই কোশ্চেন দুইবার দিছে বইতে, সরি দেখি নাই। এর পরেরটা দেখো 3 নাম্বার। বলছে যে an arrangement of all the letters of the word probability is made, find the probability of the arrangement of the word beginning and ending with B। ওকে, সো আমার লেটারগুলো হচ্ছে পি আর ও বি এ বি আই এল আই টি ওয়াই। সো টোটাল কয়টা ওয়ার্ড বানানো যায়, ওকে, সবগুলো লেটারকে ইনভলভ করে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11, সেই 11টার মধ্যে আবার এই দুইটা সেম, এই দুইটাও সেম। আর কয়টা ওয়ার্ড আছে যাদের এন্ডিং আর বিগিনিং হচ্ছে বি দিয়ে, মানে ফার্স্টেও বি লাস্টেও বি, মানে এই দুইটা বি অলরেডি ইউজড হয়ে গেছে। সো তখন 1 2 3 4 5 6 7 8 9, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তখন দুইটা আই হচ্ছে সেম। আর এই দুইটা বিকে আমরা কাউন্ট করবো না, ওদের তো আমি ফিক্সড পজিশন করে দিছি। সো এইখানে ওই 9টা লেটার হচ্ছে সফল হবে, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে এইটা। এগুলোতে অত বেশি প্রবলেম হওয়ার কথা না, এগুলো নর্মাল পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ। তারপর 4 নাম্বার, নম্বরে আমাদেরকে বলছে যে an arrangement of all the letters of the word technology is made, find the probability of the arrangement in which all the vowels remain together। So technology, TECHNOLOGY, তো ভাওয়েলগুলো একসাথে থাকবে। সো আমাদের প্রবাবিলিটি বের করতে হবে। সো এখানে টোটাল কয়টা ওয়ার্ড হইতে পারে, এখানে লেটার আছে হচ্ছে 10টা। সো 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে ভাওয়েলগুলো একসাথে থাকবে। সো ভাওয়েল কে কে আছে, ই ও ও, রাইট। সো এই 3টা ভাওয়েলকে আমি একটা লেটার হিসেবে চিন্তা করব। সো আমার টোটাল লেটার হচ্ছে এই 3টা মিলে একটা 1 2 3 4 5 6 7 8। সো 8 ফ্যাক্টোরিয়াল, এই 3জন হচ্ছে একসাথে, ওকে। এই 3টাকে মিলে আমি একটা বান্ডেল চিন্তা করছি। এই 3টা আবার নিজেদের মধ্যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হবে না, যেহেতু কোনো রিপিটেশন নেই, ইন্টু এই 3জন আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এটাই অ্যান্সার, 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা বলছে যে এ ওয়ার্ড ইজ ফর্মড উইথ দ্য 3 letters অফ দ্য ওয়ার্ড ইভেন্ট, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ওয়ার্ড কনসিস্টিং অফ অ্যাটলিস্ট 1 ই, একটা ই থাকবে, এই প্রবাবিলিটিটা বের করতে বলছে। সো আমি ওই একটা ই থাকবে 2টা ই থাকবে এইভাবে না করে সিম্পলি যেটা করতে পারি, 1 থেকে একটাও ই থাকবে না, মানে নো ই, এই প্রবাবিলিটিটা সাবট্রাক্ট করে দিতে পারি। ওকে,
সো একটাও ই থাকবে না, সেই প্রবাবিলিটিটা কত? একটাও ই থাকবে না। সো আমাদের টোটাল ওয়ার্ড হইতে পারে কয়টা? দেখো, ইভেন্ট। এখন এখানে বলছে 3টা লেটার নিব আমি। ওকে, ইভেন্ট ওয়ার্ডটা থেকে আমি যে কোনো 3টা লেটারকে চুজ করব। সো আমার টার্গেট হচ্ছে এরকম যে আমি কোনো মানে প্রথমে হচ্ছে 3টা লেটার নিয়ে কয়ভাবে ওয়ার্ড বানানো যায় সেটা বের করব, আর পরেরটা হচ্ছে যে আমি কোনো ই না নিয়ে কয়ভাবে করতে পারি। সো কোনো ই না নিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে ইগুলোকে বাদ দাও, তাহলে আছে 3টা লেটার দিয়ে 3 লেটারের ওয়ার্ড বানানো যায় 3 ফ্যাক্টোরিয়াল। সো এটা হচ্ছে আমার ফেভারে আছে। আর এই কয়জনকে নিয়ে কয়টা তোমার ওভারঅল কয়টা 3 লেটারের ওয়ার্ড বানানো যায়। সো কয়েকটা কেস আসবে এখানে, এটা কেস ওয়াইজ পারমুটেশন। যে এখানে আমার কেস ওয়ান হচ্ছে 2 সেম 1 ডিফারেন্ট, মানে দুইটা সেম একটা ডিফারেন্ট, আর আরেকটা কেস হচ্ছে অল ডিফারেন্ট, মানে সবাই ডিফারেন্ট। সো দুইটা সেম করা যায় এই জাস্ট এই বান্ডেলটা থেকেই। এটাকে তুমি এখানে উঠে আনো 1C1 ওয়েতে, আর বাকি 3টা থেকে যে কোনো একটাকে চুজ করো 3C1, অ্যান্ড দেন এদেরকে শাফল করো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর অল ডিফারেন্ট হইতে পারে তুমি এই উপরের 4টা লেটার থেকে যে কোনো 3টাকে নিয়ে পারমুটেট করবা 4p3। সো আমার টোটাল ওয়ার্ড হইতে পারে 1C1 ইন্টু 3C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4p3। কেউ না বুঝলে বলতে পারো, আমি আরেকবার বুঝাবো। যে আমাদের এখানে বলছে অ্যাটলিস্ট 1 ই, সো আমি 1 থেকে একটাও ই থাকবে না এইটার প্রবাবিলিটিটা সাবট্র্যাক্ট করব, অ্যান্ড দেন তোমার একটাও ই থাকবে না এইটার ফেভারে আসে হচ্ছে এই দুইটা ইকে বাদ দাও, এই 3টা লেটারকে নিয়ে কয়টা ওয়ার্ড বানাইতে পারো 3 ফ্যাক্টোরিয়াল। আর তোমার টোটাল কয়টা ওয়ার্ড বানানো যায় এটা দিয়ে, সেটা হচ্ছে 3 লেটারের ওয়ার্ড যদি বানাও, দুইটা কেস হইতে পারে, দুইটা সেম একটা ডিফারেন্ট, অর 3টাই ডিফারেন্ট। তো দুইটা সেম হইতে পারে, সেটার জন্য তোমার এই বান্ডেল থেকে একটাকে উঠায় আনতে হবে, মানে দুইটা ইকেই উঠায় আনতে হবে 1C1 ইন্টু বাকি 3টা লেটার থেকে যে কোনো একজনকে চুজ করতে হবে, কারণ অলরেডি 2টা ই এখানে বসে গেছে। সো 3C1 ধরো এনকে উঠায় আনলা, দেন এই 3জনকে আবার শাফল করা যায় কয়ভাবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2জন সেম। আর অল ডিফারেন্ট করা যায় কয়ভাবে? অল ডিফারেন্ট মানে হচ্ছে তুমি চিন্তা করবে তোমার কাছে ই একটাই আছে, সো এই 4টা লেটার থেকে 3টা স্লটকে কয়ভাবে লেটার দেওয়া যায়? 4p3। ওকে, সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। আর 4টা বাকি। 6 নাম্বার দেখো, এটা কমিটি ফরমেশন রিলেটেড। যে a committee of 6 is formed from 6 science students and 4 art students. এখানে সায়েন্সের আছে 6 জন আর আর্টসের আছে হচ্ছে 4 জন। Find the probability that the committee being given majority of science students in all cases. মানে সায়েন্সের স্টুডেন্টরা মেজরিটিতে থাকবে, মানে 6 জনের মধ্যে 4 জন থাকবে অ্যাটলিস্ট সায়েন্স, আর 2 জন থাকবে কমার্স, আর্টস। এটা হচ্ছে আর্টস। সো আমার অ্যাকসেপ্টেবল কেসগুলো কী কী? 4 জন সায়েন্সের আর 2 জন আর্টসের, 5 জন সায়েন্সের, 1 জন আর্টসের, 6 জনই সায়েন্সের, 0 জন আর্টসের। সো কয়ভাবে টিমটা ফর্ম করা যায়? 6C4 ইন্টু 4C2 অর প্লাস 6C5 ইন্টু 4C1 প্লাস 6C6 ইন্টু 4C0। এটা হচ্ছে আমার ফেভারে ইভেন্ট। এই টোটালটাকে আমি ডিভাইড করব কত দিয়ে? যে টোটাল 6 জন সায়েন্সের স্টুডেন্ট আর 4 জন আর্টসের স্টুডেন্ট থেকে আমি কয়ভাবে টিম ফর্ম করতে পারি। ওকে, সো সেটা করা যায় কয়ভাবে দেখো, সেটার জন্য আবার একটা টেবিল বানাই। যে আমি 6 জন সায়েন্সের স্টুডেন্ট থেকে 0 জন নিতে পারবো না, তাহলে আর্টস থেকে 4 জন আসবে, আমার কমিটি হবে না। এখান থেকে অ্যাটলিস্ট 2 জনকে নিতে হবে, সো আর্টসের তখন 4 জন। এখান থেকে যদি 3 জনকে নেই তাহলে এখান থেকে 3 জন, এখান থেকে 4 জনকে নিলে এখান থেকে 2 জন,
5 জনকে নিলে 1 জন, 6 জনকে নিলে 0 জন। সো এটাকেও আবার এখানে লিখবা 6c2 ইন্টু 4c4 প্লাস 6c3 ইন্টু 4c3 প্লাস 6c4 ইন্টু 4c2 প্লাস 6c5 ইন্টু 4c1 প্লাস 6c6 ইন্টু 4c0। এইটা ডিভাইডেড বাই এই টোটালটা, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সেভেন নাম্বার খুব অ্যাম্বিগুয়াস কোশ্চেন, আমি এটা স্কিপ করব। মোবাইল নাম্বার 11 ডিজিট, এটা ফার্স্টে কি 01 দিয়ে স্টার্ট হবে কিনা ওইটার ব্যাপারে আমি শিওর না, সো এটা নিজেরা কইরো। আমি 8 নাম্বারটা করে দিই আর 9 করে দিই। আচ্ছা, 8 নাম্বারে বলছে আউট অফ 22 প্লেয়ার্স 2 আর উইকেট কিপার্স, 2 cricket teams with 11 members in each be formed from them. Find the probability of the 2 wicket keepers being in different team. ওকে, দুইটা আলাদা আলাদা টিমে থাকবে এরকম প্রবাবিলিটি কত। তো ফার্স্টে বের করো যে 2 জন আলাদা আলাদা টিমে থাকবে, এটা কয়ভাবে করা যায় আর টোটাল কয়ভাবে টিম বানানো যায়। সো আগে বের করি যে টোটাল নাম্বার অফ ফরমেশন অফ টিম এটা কত। সো আমার 22 জন প্লেয়ার আছে, সেই 22 জনের মধ্যে মানে 22 জন প্লেয়ারকে দিয়ে আমি টোটাল কয়ভাবে করতে পারি, টিম ফর্ম করতে পারি। সো আমি এইভাবে করব যে 22C মানে আমি 22 জন থেকে প্রথমে তোমার 11 জনকে চুজ করলাম, দেন বাকি 11 জন থেকে আরও 11 জনকে চুজ করলাম। সো এটা হচ্ছে আমার, আমি দুইটা টিম কয়ভাবে ফর্ম করতে পারি, 22C11 ইন্টু 11C11 এইভাবেও লিখতে পারো, অর চাইলে এইভাবেও লিখতে পারো। যে ধরো 12 জন মানুষ, তাদের সবাইকে একটা লাইনে দাঁড়া করাইছো, ওকে, দেন তুমি বললা নিজেদের মধ্যে সাফল হও। কয়ভাবে হইতে পারে, 22 ফ্যাক্টোরিয়াল। বাট যেই 11 জন একই টিমের, তাদের অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে সাফল হওয়ার দরকার নেই। মানে ধরো এইখানে 11 জন পড়ছে, এইখানে 11 জন আছে, তাদের নিজেদের মধ্যে সাফল হওয়ার দরকার নেই। 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল, মানে এই 11 জনের নিজেদের মধ্যে সাফল হওয়ার দরকার নেই, এই 11 জনের নিজেদের মধ্যে সাফল হওয়ার দরকার নেই। আবার এরকম কেস আসবে যে এইখানে 11 জন এক সময় হয়তো এই জায়গাতে দাঁড়ানো ছিল, আর এই ডান পাশের 11 জন, এই যে 11 জন, তারা আবার এইখানে দাঁড়ানো ছিল। আচ্ছা, এইখানে আমি একটা ভুল করছি, দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই, আমারও মাথা হয়ে গেছে। 22C11 ইন্টু 11C11, 22, একটু ওয়েট, একটু চিন্তা করে নিই। একটু দাঁড়াও। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নাই, সেটা হচ্ছে যে টিম দুইটার কি নাম আছে নাকি, মানে দুইটা টিম কি লেবেলড নাকি লেবেলড না। মানে এই 11 জন এ টিমে থাকা যে কথা, ওই 11 জনই যদি বি টিমে থাকে সেটা কি সেম ঘটনা কিনা, এর জন্য আমি একটু কনফিউজড যে এখানে কোনভাবে আনসার করব। একটু দাঁড়াও। 22টা প্লেয়ার, আমি দুইটা টিম বানাবো। Find the probability of the whole wicket keepers, 2 wicket keepers being in different team. Okay, so
দেখো এখানে আমি তাহলে দুইটা টিমকে মানে কোনো লেবেল নাই, মানে দুইটা টিমের কোনো নাম নাই, এইভাবে চিন্তা করব, ঠিক আছে? তো যদি নাম না থাকে তাহলে অ্যাকচুয়ালি মানে আমি এইভাবে এই ম্যাথটাকে অ্যাপ্রোচ করতেছি যে এই 11 জন এ টিমে থাকা যে কথা, এই 11 জনই যদি বি টিমেও থাকতো সেম কথাই, কারণ টিমের নাম দিয়ে কি আসা যায়, কোন 11 জন একসাথে আছে সেটা হচ্ছে মেইন। ওকে, সো আমরা এইভাবে যখন এই যে 22C11 ইন্টু 11C11 করতেছিলাম, তখন অ্যাকচুয়ালি যেই জিনিসটা ধরে নিছি সেটা হচ্ছে যে দুইটা টিমের নাম আছে, মানে এরকম যে দুইটা টিম এ আর বি, আমি কি করলাম, এ টিমের জন্য 11 জনকে চুজ করলাম, অ্যান্ড দেন বি টিমের জন্য বাকি 11 জন থেকে 11 জনকে চুজ করলাম। বাট আমি এটাও বলতেছি যে আসলে এ আর বি এই দুইটা টিম আসলে নাম দিয়ে কিছু যায় আসে না, কোন 11 জন একসাথে আছে সেটাই হচ্ছে মেইন। সো এই দুইটা টিম যদি নিজেদের মানে এই দুইটা টিম কি নিজেদের মধ্যে আবার সোয়াপ হইতে পারে, সো আমি সেই সোয়াপটা প্রিভেন্ট করতে চাই, সো এখানে একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি কি ডিভাইড করব। বলো। হুম 11 + 11 তো 22 হয়ে যাচ্ছে। আপনি 22 জনের থেকে 11 জন একবার নিচ্ছেন, হুম তারপর আবার 11 জন থেকে 11 জন নিচ্ছেন, হুম তো 11 জন থেকে 11 জন তো 1, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এইখানে আমি যেহেতু এইভাবে যখন লিখতেছি তখন আসলে আমি বলতেছি দুইটা টিমের নাম আছে, ঠিক আছে? এ আছে একজন, এ একটা টিম, বি আর একটা টিম, আর আমি চাই দুইজনের মধ্যে আবার সোয়াপ না হোক। সো সেটা আবার কিভাবে প্রিভেন্ট করব, যে এই দুইটা টিম নিজেদের মধ্যে কয়ভাবে ইন্টারচেঞ্জ হয়, 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এইখানেও একটা 1/2 ফ্যাক্টোরিয়াল আসবে, দ্যাটস ওয়াই আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, আবার একটু জয়েন দাও, আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, সো আমি কোশ্চেনটাকে একদম প্রিসাইজলি বলে দিই, এটা হচ্ছে 2 আনলেবেলড টিমস, মানে এই দুইটার টিমের কোনো নাম নাই, ঠিক আছে? 2 আনলেবেলড ক্রিকেট টিমস, মানে জিনিসটা এরকম, এই 11 জন একসাথে থাকাটাই ইম্পর্টেন্ট, এটা কোন টিম সেটা ইম্পর্টেন্ট না। ওকে, সো এখন এইখানে যখন আমি যে 22C11 করতেছি, তুমি এভাবে ধরতেছো যে তুমি এ টিমের জন্য 11 জনকে চুজ করলা, দেন বি টিমের জন্য বাকি 11 জন থেকে 11 জনকে চুজ করলা। বাট এরকমও তো হইতে পারে যে এইখানে প্রথমে যে 11 জনকে চুজ করছো সেই 11 জন, মানে প্রথমে যেই 11 জনকে চুজ করছো পরে এক সময় ওই 11 জনকে এইখানে চুজ করছিলা। সো তোমার এখানে মানে এইগুলো যদি আনলেবেলড টিম হয় তখন তো আর ওইটা করার দরকার নেই, সো এর জন্য আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার কি করব, ডিভাইড করব, ঠিক আছে? দুইটা টিম হচ্ছে আনলেবেলড ক্রিকেট টিম। ওকে, যে এখানে আমি প্রথমে ধরো যে 11 জনকে চুজ করছি, পরে কোনো এক সময় এমন একটা কেস আসবে যেখানে এখন তুমি অন্য 11 জনকে চুজ করছো, বাট ওই বি টিমের জন্য আবার ওই প্রথম 11 জন এইখানে চোজেন হয়েছে, বাট এটা কি ওভার কাউন্ট হয়ে গেল না? মানে এখানে তুমি যেহেতু বলতেছো যে দুইটা টিমের নামটা ম্যাটার করে না, সো তুমি আসলে দুইবার কাউন্ট করে ফেলতেছো সেম জিনিস। যদি বলতো এগুলো লেভেল ক্রিকেট টিম তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতাম না, যে ধরো একটা হচ্ছে ঢাকার টিম আর একটা হচ্ছে চিটাগাংয়ের টিম, তো ঢাকার জন্য একটা টিম, চিটাগাংয়ের জন্য একটা টিম, তখন কিন্তু দুইটা টিমের নাম আছে, তখন কিন্তু আমি এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব না, কারণ তখন 11 জনের একটা টিমকে ঢাকাতে অ্যাসাইন করা যে কথা চিটাগাংয়ে অ্যাসাইন করা সেম কথা না, তখন দুইটা আলাদা আলাদা টিম। ওকে, আবার এইখানেও সেম অ্যাপ্রোচ, যে 22 জন আসো, 22 জনকে তুমি বললা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হও যতভাবে পারো, 22 ফ্যাক্টোরিয়াল। দেন একই টিমের 11 জনের নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হওয়ার কোনো দরকার নেই, সো 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। দেন এই দুইটা টিমের আবার নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হওয়ার কোনো দরকার নেই, কারণ দুইটা তাহলে সেম জিনিসই হবে, সো এটার জন্য আবার 1/2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ওই যে তাস খেলার মতো, যে ধরো 4 জন মানুষের কাছে 52টা কার্ড 13টা করে ডিস্ট্রিবিউট করা আর 52টা কার্ডকে এমনি 4টা পার্টিশন করা কিন্তু সেম কথা না। যখন মানুষের কাছে ডিস্ট্রিবিউট করতেছো এক একটা ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা, বা যখন 4টা পার্টিশন করতেছো তখন ব্যাপারটা কিন্তু আর আলাদা না, যে এইখানে যেই 13টা কার্ড রাখছো কখনো যদি ওই 13টা কার্ডকে এইখানে রাখো সেম ঘটনা। ওকে, সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের মানে বইয়ে যে কোশ্চেনগুলো থাকে ওইখানে এক্সপ্লিসিটলি মেনশন করে না যে এটা কি আনলেবেলড নাকি লেবেলড। তুমি যখন হায়ার ক্লাসে উঠবা দেখবা যে এগুলো একদম ক্লিয়ারলি বলে দেওয়া থাকে যে এগুলো আনলেবেলড বা এগুলো হচ্ছে আনলেবেলড বক্স, এগুলো আইডেন্টিক্যাল বক্স,
ডিস্টিংক্ট বক্স সব ক্লিয়ারলি বলে দিবে। ওকে, সো এই হচ্ছে মানে দুইটার ভ্যালু সেম, তুমি দুইটা বের করে দেখতে পারো, দুইটার ভ্যালু সেম। আচ্ছা, এবার আসি যে দুইটা উইকেট কিপার দুইটা টিমে গেছে, এইভাবে টিমটা কয়ভাবে ফর্ম করা যায়। সো তুমি এই উইকেট কিপারগুলোকে ক্যাপ্টেন হিসেবে চিন্তা করো, যে ওরা হচ্ছে ক্যাপ্টেন। সো দুইটা উইকেট কিপার, ওরা দুইজন আলাদা আলাদা মানুষ, ওরা দুইজন এভাবে দাঁড়াইছে, ঠিক আছে। এখন তুমি ধরো এই প্রথম জনকে জিজ্ঞেস করলা যে ও কোন 10 জনকে নিতে চায়। সো ও কি করবে, 20 জন থেকে যে কোনো 10 জনকে নিবে। আর ও কি করবে, বাকি 10 জন থেকে ওই 10 জনকেই নিয়ে নেবে। এইখানে কি আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করব? না, কারণ এখন এই দুইটা যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, ওইটা আলাদা কম্বিনেশন হবে, কারণ এখন দুইজন উইকেট কিপার আলাদা আলাদা মানুষ। মানে এখন তুমি এটাকে দুইটা লেভেলড টিম হিসেবে চিন্তা করতে পারো, যে এখন এটা হচ্ছে এই উইকেট কিপারের টিম, এটা হচ্ছে এই উইকেট কিপারের টিম। সো এইখানে কিন্তু আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো না। ওকে, কারণ যদি এগুলো একটু কনফিউশন থাকে, পারমুটেশন কম্বিনেশন আমার ভিডিও আছে, যদিও এগুলো পুরানা, দেখতে পারো। আমি মনে হয় না ওইখানে অত ক্লিয়ারলি বুঝাইছি, বাট যদি কনফিউশন থাকে আমি পরে আবার কোনো এক সময় বুঝাই দিব। ওকে, বা এখন বলতে পারো, আর যদি বুঝে থাকো তাহলে তো ভালো। সো এখানে 20C10 ইন্টু 10C10, 20C10। আচ্ছা, এটাকে ওই যে ফ্যাক্টোরিয়াল দিয়ে কীভাবে লেখা যায়, যে 20 জনকে এবার এইখানে লাইনে দাঁড়া করাও। সো ওরা নিজেদের মধ্যে সাফল হয় 20 ফ্যাক্টোরিয়াল। 10 জন, যেই 10 জন একই টিমের, তাদের নিজেদের মধ্যে সাফল হওয়ার দরকার নেই। অ্যান্ড এইখানেও আমি কিন্তু হাফ দিয়ে মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো না, কারণ এই 10 জন আর এই 10 জন যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, সেটা আলাদা একটা ফরমেশন হবে, কারণ এবার এই টিমগুলো লেভেলড। এবার এই দুইটা হচ্ছে দুইটা আলাদা আলাদা উইকেট কিপারের টিম। ওকে, সো দুইটাই অ্যাকচুয়ালি সেম রেজাল্ট দিবে। সো তুমি দুইটাকে ক্যালকুলেট করো, 20C10 ইন্টু 10C10 divided by 22C11 into 11C11 divided by 2 factorial, which is 11/21. এটাতেও 11/21ই আসবে। ওকে, কারো কনফিউশন আছে এখানে? কোনটা কোনটা? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তোমার কি টোটাল পারমুটেশন কম? হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথটাই আছে, হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে কোনটা বুঝো নাই, টোটাল টিম ফরমেশন নাকি ফেভারে কয়টা আছে সেটা? মানে ওই যে দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে যে ডিভাইড করতেছেন, এই জিনিসটা লেভেলটা আনলেভেলটার ব্যাপারটা বুঝি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলতেছি। ধরো এখানে দুইটা টিম আছে, ঠিক আছে। দুইটা টিমের আমরা কোনো নাম দিতে চাচ্ছি না, মানে বাট কি করলাম, প্রথমে নাম দিলাম, ঠিক আছে। এখন আমি 22 জন থেকে 11 জনকে চুজ করলাম এ এর জন্য, অ্যান্ড দেন বাকি 11 জন থেকে বি এর জন্য চুজ করলাম আরও 11 জনকে, ঠিক আছে। বাট আমি জানি যদি এই এতে যেই 11 জন আছে, এইখানে যে 11 জন আছে, আর বিতে যে 11 জন আছে, তারা যদি নিজেদের মধ্যে দুইজনই মানে দুইটা টিম যদি জায়গা ইন্টারচেঞ্জ করে, সেটা আসলে নতুন কোনো ফরমেশন না, ওইটাও সেম ফরমেশন, রাইট। সো এর জন্য আমি 2 দিয়ে ডিভাইড করব। ওকে, আর এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে আমার টোটাল কেস। আর ফেভারে কয়টা আছে, ফেভারের জন্য দেখো বলছে যে এই দুইটা উইকেট কিপার থাকবেই, দুইটা আলাদা আলাদা টিমে থাকবে। তো তুমি চিন্তা করো, ওই দুইটা উইকেট কিপার হচ্ছে, তাদের নাম হচ্ছে ধরো পি আর কিউ, আর তারা হচ্ছে তাদের রেসপেক্টিভ টিমের ক্যাপ্টেন, উইকেট কিপার না, ধরো ক্যাপ্টেন। তো এখন তুমি ওকে জিজ্ঞেস করলা তুমি বাকি 20 জনের মধ্যে থেকে কোন 10 জনকে নিবা, সে বললো এই 20C10, আর এর কাছে তখন আর বাকি 10 জন আছে, সে 10C10 থেকেই নেবে, রাইট। এইখানে কি আমি 2 দিয়ে ডিভাইড করব? না, কারণ এইখানে যে 10 জন আছে, সেই 10 জন যদি এবার এই টিমে যায়, সেটা তো ডিফারেন্ট একটা টিম, কারণ ওই 10 জন এখন অন্য একটা উইকেট কিপারের আন্ডারে। মানে এবার এটা হচ্ছে একটা লেবেলড টিম, আর এটা হচ্ছে একটা আনলেবেলড টিম। ক্লিয়ার? সো এখানে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করবো না, এটা হচ্ছে আমার ফেভারের ঘটনা। ক্লিয়ার হয়েছে এবার? ওকে, আচ্ছা, তো এটার অ্যান্সার হচ্ছে 11/21। এই যে এখানে দেখো
11/21। আচ্ছা, লাস্ট ওয়ান, আমাদের প্রবাবিলিটির লাস্ট ম্যাথ। এটা এই টাইপের ম্যাথ হয়তো করাইছি। এখানে বলছে যে out of all natural numbers from 1 to 50, 1 is selected at random. 1 থেকে 50 এর মধ্যে আমি যে কোনো একটাকে র্যান্ডমলি চুজ করলাম। Find the probability of the number to be a multiple of 3 or 5. 3 or 5, এই ম্যাথ আগেও করাইছি। এটা হচ্ছে probability of multiple of 3 plus probability of multiple of 5 minus probability of multiple of 3 and multiple of 5. So 3 এর মাল্টিপল কয়টা আছে? ফ্লোর অফ 50/3। 5 এর মাল্টিপল কয়টা আছে? ফ্লোর অফ 50/5। আর 3 আর 5 দুইজনেই মাল্টিপল হচ্ছে 3 5 এর এলসিএম 15 এর মাল্টিপল। তো 50 মধ্যে 1 থেকে 50 মধ্যে এইটার 15 এর মাল্টিপল আছে ফ্লোর অফ 50/15। আর টোটাল নাম্বার কয়টা? টোটাল নাম্বার হচ্ছে 50টা। সো ফ্লোর অফ 50/3 হচ্ছে 16, 50/5 এর ফ্লোর হচ্ছে 10, আর 50/15 এর ফ্লোর হচ্ছে 3। সো 2/5, অ্যান্সার হচ্ছে 2/5। এখানে 23/50 কেমন হয়? নাকি আমি ভুল করলাম? ওয়ান থেকে 50 মধ্যে 3 or 5 এর মাল্টিপল, 3 এর মাল্টিপল আছে 16টা, আর 5 এর মাল্টিপল আছে হচ্ছে 10টা। আর সরি, এখানে তো এটা 16 বলছি, বাট লেখছি 13, সরি। এটা হচ্ছে তোমার 23/50। 23/50। ওকে, সো আমাদের প্রবাবিলিটি আজকে এখানেই শেষ। এরপর আমরা ম্যাথের ডাইনামিক্স ধরবো। আর ডাইনামিক্সে আমি কোনো থিওরি পড়াবো না। সো অবশ্যই ফিজিক্সের যে মোশন চ্যাপ্টারটা আছে ওইখান থেকে প্রজেক্টাইলটা খুব ভালো মতো দেখবা। ওকে, ওইখানে ফার্স্টের 5-6টা ভিডিও দেখলেই হবে। ঠিক আছে, একটু ভালো মতো ওইগুলো দেখো, বিশেষ করে প্রজেক্টাইলের থিওরিটা দেখো। আর হচ্ছে রিলেটিভ ভেলোসিটির উপরেও এখানে থিওরি আছে, ওগুলো দেখো। আমি ম্যাথ করানোর সময়, ডাইনামিক্সে ম্যাথ করানোর সময় হালকা পাতলা একটু থিওরি দেখাবো, বাট ডিটেলস ডেরিভেশনে যাবো না। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ঠিক, আর যারা গ্র্যাভিটি ক্লাস করতে চাও রাত 8টায় ক্লাস আছে। ওকে, আল্লাহ হাফেজ।